দূর রাত, গায়ের এক ছোট্ট কাঁচা ঘর। ছাউনি থেকে টুপটাপ বৃষ্টির শব্দ ভেসে আসছে, মাটির দেওয়াল থেকে স্যাঁতস্যাঁতে গন্ধা ছড়াচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘর আলোকিত করছে, লণ্ঠনের ক্ষীণ আলো টিম টিম করছে। খাটে বসে আছেন নিত্যানন্দ, পাশে তাঁর স্ত্রী কমলা। দেখছো কমলা, কি জোরে বৃষ্টি পড়ছে। মাঠে তো এখন জলে ভরে গেছে, কাল দেখবে পুরো ক্ষেতটাই জলের নিচে হয়ে যাবে। হ্যাঁ, শুনেছিও আমিও। তবে বৃষ্টির দোষ কি? আসল দোষ তো আমাদের ভাগ্যের। সারাদিন হাড় ভাঙা খাটুনি করো, আর ফসল কাটার সময় হয় বন্যা, না হয় খরা। জীবনের কতটা সময় ঝড়, বৃষ্টি, খরা সব সয়ে নিয়েছি, কিন্তু এখন এই বার্ধক্যে হাড়গুলোও ভেঙে পড়ছে। তুমি এত চিন্তা করছো কেন? যতটুকু হবে দেখা যাবে। আমরা তো একসাথে এত কষ্ট আগেও সামলেছি। না কমলা, আগের মতো আর জোর নেই। আগে তুই বলতিস চিন্তা করো না, আর আমি পরদিন লাঙল কাঁধে নিয়ে খেতে নেমে যেতাম। এখন তো লাঙল ধরার আগেই হাঁপিয়ে উঠি। তাহলে কি হলো? চাষ না করলে অন্য কিছু দেখা যাবে। ছেলে মানুষ হবে, লেখাপড়া করবে, চাকরি করবে, তখন আর তোকে মাঠে নামতে হবে না। হ্যাঁ, এই তো চাই যে আমাদের ছেলে সুবীর যেন আমাদের মতো কষ্ট না পায়, তার হাতে যেন কাদায় ভরা ফোসকা না ওঠে, সে যেন সবসময় পরিষ্কার কাপড় পরে, না যে কাদায় মাখামাখি হয়ে ঘুরে। ওদিকে বাইরে দাঁড়িয়ে সব শুনছিল সুবীর। মনে আছে কমলা, আমাদের বিয়ের সময়ও এমন বর্ষা ছিল। আমি তোর জন্য প্রথমবার হাট থেকে লাল ওড়না কিনে এনেছিলাম। আর তুমি বলেছিলে আমি গায়ের সবচেয়ে সুন্দরী। তখন ভেবেছিলাম খুশি করার জন্যই বলছো। না, সত্যিই বলেছিলাম, আজও বলবো। হ্যাঁ, মুখে বলিরেখা পড়েছে, চুল পেকে গেছে, কিন্তু তোর চোখের ভালোবাসা তো একটুও কমেনি। তুমি আমাকে সোনা চাঁদির গয়না দাওনি, শহরে বেড়াতেও নিয়ে যাওনি, কিন্তু তুমি আমাকে সম্মান আর ভালোবাসা দিয়েছ। এটাই আমার সবচেয়ে বড় উপহার। বাইরে দাঁড়িয়ে সুবীরের চোখ ভিজে আসে। তো কমলা, যদি এভাবেই চলতে থাকে তাহলে ছেলের পড়াশোনা কেমন করে হবে? আগামী মাসেই ফি জমা দিতে হবে, আর হাতে আছে মাত্র ২৫০ টাকা। আমরা নিজেরা কম খাবো, কিন্তু ওর পড়াশোনা বন্ধ করব না। আমি সব সময় স্বপ্ন দেখেছি আমাদের ছেলে লেখাপড়া করে বড় মানুষ হবে, কাঁচা ঘরের বদলে পাকা ঘরে থাকবে। মানুষ যখন জিজ্ঞাসা করবে ও কার ছেলে, আমি গর্ব করে বলবো নিত্যানন্দের ছেলে। সুবীরের মনে একটাই প্রতিজ্ঞা, আমি কোনোদিনও বাবা মায়ের আশা ভাঙব না। মনে আছে প্রথমবার যখন মাঠে খাবার নিয়ে গিয়েছিলাম, হাতে ছিল বাজরার রুটি আর পেঁয়াজ। আমি মজা করে বলেছিলাম, আজ তো রাজাদের মতো খাবার। হ্যাঁ, কারণ সেই দিনই প্রথম বুঝেছিলাম যে দারিদ্র্যের মাঝেও সুখ খুঁজে পাওয়া যায় যদি পাশে থাকে প্রিয়জন। একদিন আমাদের ছেলে স্যুট বুট পরে বাড়ি ফিরবে, বলবে, বাবা তোমায় আর মাঠে নামতে হবে না। হ্যাঁ, আর আমরা এই কাঁচা দেওয়ালে বসে গর্বের সঙ্গে ওকে দেখব। বৃষ্টি তখনও চলছে। হঠাৎ দরজায় ভেজা শেষ সুবীর। অরে সুবীর, এত রাতে এত বৃষ্টিতে কোথা থেকে এলে? বাবা, মা, আমি বাইরে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনেছি। আমি খুব ভাগ্যবান যে আপনাদের মতো বাবা মা পেয়েছি। তারপর বলে কলেজের সঙ্গীত প্রতিযোগিতার কথা, যেখানে ৫,০০০ টাকা লাগবে। না রে, তুই অবশ্যই অংশ নেবি, আমি কোনো না কোনো ব্যবস্থা করব। পরদিন ভোর, বৃষ্টি থেমেছে। নিত্যানন্দ রওনা হন গায়ের মহাজান চন্দ্রশেখর মল্লিকের বাড়ি, কিন্তু মহাজান তাকে অপমান করে তাড়িয়ে দেয়। হতাশ নিত্যানন্দ হেঁটে যেতে যেতে মনে পড়ে কাশীপুরে এক ধনী ব্যক্তি আছেন, নাম অমরেশ মুখার্জি। তিনি নাকি কাউকে খালি হাতে ফেরান না। যে করে হোক আমায় কাশীপুর যেতে হবেই। তাই সে কাশীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন প্রায় ১১টা বাজে রাত। এদিকে তার স্ত্রী কমলা ও তার সন্তান। তখন সুবীর সিদ্ধান্ত নিল যে তার বাবাকে এই রাতে খুঁজতে বের হবে। তার মাকে বলে বাবার খুঁজতে বেরিয়ে যায় সুবীর। তার বাবাকে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। চারিদিকে শুধু বড় বড় গাছ, জঙ্গলের বিকট শব্দ,
চারিদিক থেকে তার কানে ভেসে আসছে। হঠাৎ তার সামনে একটা ছায়ার মতো সে কিছু একটা অনুভব করতে থাকে সুবীর। এটা কি কোনো এক পশু না আত্মা? তারপর স্পষ্টভাবে তাকে সে দেখতে পায়। তার দুটো চোখ আগুনের মতো লাল, আর শ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর সেই অদ্ভুত আকৃতি সুবীরকে বলে, আমি জানি তুই কি জন্য এই বনের মধ্যে এসেছিস। তুই বাড়ি ফিরে যা, তোর বাবা বাড়িতে পৌঁছে গেছে। তোর বাবা খুব ভালো মনের মানুষ, তোর বাবার কেউ ক্ষতি করতে পারবে না। তারপর সুবীর দৃঢ় চিন্তায় তার বাড়ির দিকে রওনা দিতে থাকে। সুবীর রাস্তায় যেতে যেতে শুধু একটাই চিন্তা করে, আমি ওটা কি দেখলাম? ওটা মানুষ না অদ্ভুত কিছু?